দেখে নেব খেলার সময় শিরোনাম। ক্রিকেট বোর্ডে রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি থাকলে লাভ হবে ক্রিকেটের, মন্তব্য পরিচালক পদপ্রার্থী ডক্টর শামীমের। নির্বাচন ঘিরে সমালোচনাকে অযৌক্তিক বলে দাবি। গোরালের ইনজুরিতে পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ, অজিদের নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন ইংলিশ ক্লাব ফুলহ্যামের উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। সেপ্টেম্বর উইন্ডোতেই জাতীয় দলে অভিষেকের আশা ফেডারেশনের। ফারহান আলী ওয়াহিদ এবং একই সাথে তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ। So both the brothers, alhamdulillah, have accepted to play with us, play for Bangladesh. ফারহান আলীর সংযোজন আমাদের সিনিয়র ন্যাশনাল টিমের পুরুষ ভিত্তিক যে সিনিয়র ন্যাশনাল টিম আছে সেখানে একটা অ্যামেজিং এডিশন হবে। নারী সাফে বাংলাদেশকে ফেভারিট মানছেন না ডিফেন্ডার শিউলি আজিম। স্বাগতিক ভারত সহ এগিয়ে রাখছেন নেপালকে। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয়ের লক্ষ্য। ক্রিকেট বোর্ডে রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি থাকলে লাভ হবে দেশের ক্রিকেটেরই, তাই বোর্ড নির্বাচন ঘিরে সমালোচনাকে যৌক্তিক মনে করছেন না ঢাকা ওয়ান্ডারার্স থেকে পরিচালক পদপ্রার্থী ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। ক্রিকেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে তামিম ইকবাল একাই যথেষ্ট বলেও মত তার। খেলোয়াড়দের খাদ্যাভ্যাস নিয়েও আছে ভিন্ন মত। সরকার বদলায় না নিয়ম। রাজনৈতিক বলয় থেকে বেরোতে ব্যর্থ দেশের ক্রিকেট। পরিচালক প্রার্থীদের প্রায় সবারই আছে রাজনৈতিক পরিচয়, তবে এই সংশ্লিষ্টতাকে ইতিবাচক বলছেন ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদপ্রার্থী ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। সরকারের আশীর্বাদ তুষ্ট না হলে দেশের ক্রিকেটের উন্নয়ন সম্ভব নয়, মত তার। গভর্নমেন্টের সাথে কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। গভর্নমেন্টের সাথে কমিউনিকেশনস না থাকলে বিসিবি একা কিছু করতে পারে না। তো এখন আমাদের তো মনে হয় গভর্নমেন্ট অনেক বেশি প্রো থাকবে বিসিবির জন্য। রাজনীতি যারা ফ্যামিলি থেকে উঠে এসছে তারা মানুষের পালসটাও বোঝে, আপনি এভাবেও দেখতে পারেন। তার সাথে যদি এডুকেশন এবং ব্যাকগ্রাউন্ড যোগ হয় এটা তো ভালো কাজেও লাগতে পারে। এবারের নির্বাচনে দুজন বাদে কারণেই পেশাদার ক্রিকেটের অভিজ্ঞতা। একজন তামিম ইকবাল, অন্যজন মিনহাজুল আবেদিন নান্নু। অবশ্য ক্রিকেট বোর্ডে ক্রিকেট সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে তামিমের একার থাকাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ক্লাব ক্যাটাগরিতে কাউন্সিলর হওয়া এই শামীম। ক্রিকেটার হিসাবে তামিম নিজেই তো যথেষ্ট করার জন্য, মানে ক্রিকেট রিলেটেড ইনপুট দেওয়ার জন্য। অন্যান্যরা অন্যভাবে দেবে। সব মিলিয়ে যদি করে একটা ইয়াং এনার্জেটিক, তারপরে ওয়েল এডুকেটেড, ওয়েল ফ্যামিলি বিলং করে এরকম লোকজন আসছে, আমি এটাকে সাধুবাদ দিই। ভাত ডাল থেকে বেরিয়ে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে পুষ্টিকর খাবার নিশ্চিতের আশাবাদ দিয়েছিলেন তামিম। বাস্তব না হলেও এমন ভাবনায় দ্বিমত পেশায় চিকিৎসক এই পরিচালক প্রার্থীর। বরং ডাল ভাত খেয়েও যে পেশাদার ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব বিশ্বাস তার। নির্বাচিত হলে ক্রিকেটারদের উন্নয়নে পুষ্টিবিদ নিয়োগ দিতে চান। আমি আমার যে সমস্ত খাদ্য ভাষা অভ্যস্ত, এর মধ্যে কোনটা বেশি খেতে পারবো, কোনটা কম খেতে পারবো, কোনটাতে একটু তেল মশলা কম দিব, এভাবে যদি খেয়াল করে করতে পারি তাহলে কিন্তু সমস্যা নেই। আমরা কি হেলদি না? আমরা ভাত খাচ্ছি, বেশি খেলে প্রবলেম। আমরা ভাত খেয়েও কিন্তু ভালো পারফর্ম করতে পারি। আগামী 7 জুন হবে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত বিসিবির বোর্ড রুমে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ফলাফল ঘোষণা সন্ধ্যা 6টায়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটের বদলে যাওয়ার পেছনে বড় অবদান আছে প্রয়াত আরাফাত রহমান কোকোর। তার পরিকল্পনাতেই শেরেবাংলা স্টেডিয়াম হয় ক্রিকেটের ভেন্যু। আসন্ন বিসিবি নির্বাচনে রাজনৈতিক ব্যক্তিত্বের ছড়াছড়ি হলেও তেমনটা মানতে নারাজ সিলেটের কাউন্সিলর কাইয়ুম চৌধুরী। নিজেও দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গেই আছেন বলে দাবি করেন তিনি। এরই মধ্যে সিলেট বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া নিশ্চিত হয়েছে কাইয়ুম চৌধুরীর। প্রয়াত ক্রিকেট সংগঠক আরাফাত রহমান কোকো, যিনি অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তিনি যখন ক্রিকেটটাকে নিয়ে চাইলেন বাংলাদেশকে আরও এগিয়ে নিতে, তখন তার সাথে কাজ করার আমি সুযোগ পাই। মিরপুর যে এখন হোম অফ ক্রিকেট, যেটা শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, আরাফাত রহমান কোকো উনি তারই ব্রেন চাইল্ড। উনি চাইলেন যে আমরা এক্সক্লুসিভ ক্রিকেটের জন্য একটা মাঠ করি, এবং সেই মাঠটি হচ্ছে আজকের ক্রিকেট স্টেডিয়াম। সিলেটে ক্রিকেটের জন্য কোনো মাঠ ছিল না। মাঠের জায়গা খুঁজে বাইর করলাম লাগাতুরা চা বাগানের মধ্যে।
এইখানে 3টি মানে টিলা প্ল্যান্টেশন ছিল, চা গাছ ছিল, ওইটাকে অপসারণ করে এই মাঠটা আমরা নির্মাণ করি এবং সেটা ছিল আমি উদ্যোগী। এই কাজগুলা দীর্ঘদিন দিয়ে করে আসতেছি, হয়তো 17 বছর এই যে প্রথাগত ক্রিকেট বা স্পোর্টসের কার্যক্রমে যুক্ত হইতে পারি নাই, কিন্তু তার মানে এই না আমরা যারা ছিলাম ক্রিকেট সংগঠক বা অন্যান্য স্পোর্টসে ফুটবল বা অ্যাথলেটিক্স সকলেই মিলে আমরা কাজ করেছি। আমি একজন সংগঠক হিসাবে এই ক্রিকেট বোর্ডে এই অঞ্চল থেকে একটু প্রতিদ্বন্দ্বিতা, আমার যেহেতু আগ্রহের জায়গা ক্রিকেট, এই জন্য আমি চেষ্টা করছি। এদিকে বিসিবির বর্তমান নির্বাচন পদ্ধতি ও অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট তামিম ইকবালকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিসিবির কাউন্সিলর এবং পরিচালক পদে নির্বাচন করা সবাই একটি রাজনৈতিক পরিবারের সদস্য দাবি করে বিএনপিকে কটাক্ষ করেন তিনি। নিজে দায়িত্বে থাকাকালীন এনসিপি এবং জামাতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং নিজের পছন্দের ব্যক্তিদের বোর্ড পরিচালক করলেও এখন বেমালুম সেসব অস্বীকার করেন আসিফ। দাবি করেন বিএনপি নেতারা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ না করার কথা বললেও আদতে হচ্ছে সব উল্টো। পূর্ববর্তী বিসিবি নির্বাচনের সময় আপনারা অনেক টকশোর পরে টকশো, আলোচনা, আন্দোলন, কর্মসূচি দেখেছেন যে নির্বাচন অব্যবস্থাপনা হচ্ছে। তো এই নির্বাচনে কি হয়েছে, আমার পরিচিত, এখন তো আমি একটা পার্টিতে আছি, এই পার্টির থেকে পার্টির কাউকে আপনি দেখবেন না যে কাউন্সিলর অথবা ডিরেক্টর হয়েছে, কেউ হয় নাই। প্রত্যেকটা লোক স্পোর্টস সেক্টর থেকে এসেছিল, প্রত্যেকটা লোক স্পোর্টস এক্সপার্টিস থেকে এসেছিল, সংগঠক হিসেবে এসেছিল। কিন্তু এবারে কালকে রিপোর্ট দেখলাম যে কোনো ব্যক্তির নিজের পরিচয় নাই, সবার বাপের পরিচয়, খালুর পরিচয়। তারপরে দেখলাম যে যিনি এখন অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট আছেন তার ফুফাও কাউন্সিলর, তার ভাইও কাউন্সিলর, তার কোন ভাগ্নেও কাউন্সিলর, চাচাতো ভাইও কাউন্সিলর। মানে একেবারে পরিবার পরিজন নিয়ে মনে হচ্ছে আমরা একটা রাজতন্ত্রে বসবাস করতেছি। ওই যে যেমন আগে রাজারা বিভিন্ন প্রভিন্স ভাগ করে দিত না, যে এই প্রভিন্স চালাবে আমার ভাতিজা, ওই প্রভিন্স চালাবে আমার ছেলে, এরকম চলতেছে। এবং একেবারে প্রতিযোগিতা লেগে গেছে। একজন এমপির ছেলে সেও আসতেছে, মন্ত্রীর ছেলে, প্রতিমন্ত্রীর ছেলে, মন্ত্রী নিজেও আসতেছে, সিলেটের প্রশাসক যাকে সরকার নিয়োগ করেছে সিটি কর্পোরেশন তিনিও এসেছেন। তো এটা হচ্ছে এই বিএনপির ক্রিকেট বোর্ড। এবং আমরা এর আগে সালাউদ্দিন আহমেদ, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, তারপরে আমাদের বর্তমান স্পিকার মেজর হাফিজ সাহেব, সবার মুখে শুনেছি যে তারা স্পোর্টসকে দলীয়করণ করবে না। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। তো তারা তো আর বলে না যে পরিবারকরণ করব না, তো ফলে পরিবারকরণ হচ্ছে। কিন্তু আমাদের সময় আমরা যখন দায়িত্ব ছিলাম যথাযথভাবে নির্বাচন করেছি, যথাযথভাবে ক্রীড়া সংগঠকদের দায়িত্ব দিয়েছে, তখন অনেক কথা হয়েছে, কিন্তু এখন কোনো কথা হবে না, কারণ সবাই ভয়ে চুপ করে থাকাটাকে বেছে নিচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এমনিতেই নেই স্টার্ক, কামিন্স আর হ্যাজলউড। এবার গোড়ালের ইনজুরিতে পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। 2026 সালটা খুব একটা ভালো কাটছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সব ফরম্যাট মিলিয়ে 8 ম্যাচ খেলে 5টিতেই হেরেছে তারা। তবে ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল অজি ক্রিকেটাররা। প্লেয়ারদের ফর্ম যখন স্বস্তি দিচ্ছিল টিম ম্যানেজমেন্টকে, ঠিক তখনই ইনজুরির হানা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ব্যাট হাতে 563 রান করা মিচেল মার্শ এবার ছিটকে গেলেন গোড়ালির চোটে। 30 মে থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অজিদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার, কিন্তু চোটের কারণে পাকিস্তানে না গিয়ে পুনর্বাসনের জন্য তিনি চলে গেছেন পার্থে। মার্শের বিদায়ে গুরুদায়িত্ব জশ ইংলিশের কাঁধে। এমনিতেই পাকিস্তান ও বাংলাদেশ সফরের স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। সহ অধিনায়ক ট্র্যাভিস হেড আইপিএল প্লে অফ নিয়ে ব্যস্ত থাকায় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে থাকবেন ইংলিশ। অবশ্য এর আগে 2024 সালে পাকিস্তানের বিপক্ষেই এক ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়েছে মার্শের ফিট হতে কতদিন লাগবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তাই ধরে নেওয়া যায় বাংলাদেশ সফরেও অনিশ্চিত তিনি।
পাকিস্তান সিরিজ শেষে জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে অজিরা। আগামী 9 থেকে 21 জুন খেলবে 3টি করে ওয়ানডে ও টি20। স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডের মতো তারকা পেসারদের এই সফরে বিশ্রাম দেয়া হলেও মার্শের নেতৃত্বে বেশ শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছিল তারা। তবে এই অলরাউন্ডারের ইনজুরি এখন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের। মার্শ যদি শেষ পর্যন্ত বাংলাদেশে আসতে না পারেন, তাহলে ঢাকা ও চট্টগ্রামে অজিদের নেতৃত্বে দেখা যেতে পারে জশ ইংলিশকে। একের পর এক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি আর নেতৃত্বে ঘন ঘন পরিবর্তন, সব মিলিয়ে পাকিস্তান ও বাংলাদেশ সফরের আগে চ্যালেঞ্জের মুখে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এ নিয়ে মিশ্র অনুভূতি বাংলাদেশের ড্রেসিং রুমে। হোমে স্লো পিচের সংস্কৃতি থেকে বেরিয়ে বানানো হচ্ছে স্পোর্টিং উইকেট, আর সেখানে পারফর্মও করছে। তাই পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারলে নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গাগুলো আরও ভালোভাবে যাচাই করার সুযোগ পেত টাইগাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। হামজা চৌধুরীর পর ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ফুটবলার যোগ দিচ্ছেন বাংলাদেশ দলে। লাল সবুজ জার্সিতে খেলতে সম্মতি দিয়েছেন ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদ। সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশি বংশোদ্ভূত এই উইঙ্গারের জাতীয় দলে অভিষেকের আশায় ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে নভেম্বর-ডিসেম্বরে তাকে নিয়ে সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে বাংলাদেশ। এছাড়া বয়সভিত্তিক দলের জন্য উড়িয়ে আনা হচ্ছে ফারহানের ভাই রায়ান আলী ওয়াহিদকে। ওয়াহিদ ব্রাদার্সকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। এক হামজা চৌধুরী বদলে দিয়েছেন দেশের ফুটবলের চেহারা। লাল সবুজ জার্সিতে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা। তার অভিষেকের পর থেকে সাউথ এশিয়ান ফুটবলে রীতিমতো ত্রাস ছড়াচ্ছে বাংলাদেশ দল। মাথা ঘামাতে হচ্ছে এশিয়ার অন্য প্রতিপক্ষকেও। আর এবার তাদের মাথা ব্যথা আরও বাড়াতে আসছেন প্রিমিয়ার লিগ ক্লাবের আরেক ফুটবলার। বাংলাদেশ দলে হামজার সঙ্গে জুটি বাঁধতে আসছেন আলোচিত ফারহান আলী ওয়াহিদ। বয়সভিত্তিক দলে খেলতে আসছেন তার ভাই রায়ান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদ এবং একই সাথে তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ। So both the brothers, alhamdulillah, have accepted to play with us, play for Bangladesh. দুই ওয়াহিদ ব্রাদার্সের মধ্যে ফারহান ফুলহ্যাম বয়সভিত্তিক দলের রীতিমতো তারকা। 19 বছর বয়সী লেফট উইঙ্গার প্রিমিয়ার লিগ 2 এর প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছেন একবার, আছেন প্লেয়ার অফ দ্য সিজনের মনোনয়ন তালিকাতেও। জানা গেছে বয়সভিত্তিক দলে খেললেও সিনিয়র টিমের সঙ্গেই নাকি প্র্যাকটিস করেন বাংলাদেশি বংশোদ্ভূত এই সম্ভাবনাময় ফুটবলার। ছিলেন চেলসির বয়সভিত্তিক দলেও। ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্নও ছিল ফারহানের। তবে বাংলাদেশে ফুটবলের জোয়ার দেখেই হয়তো নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়েছেন। তাকে ঘিরে আক্রমণের দুর্বলতা কাটিয়ে ওঠার আশায় নীতি নির্ধারকরা। আমরা কিছুটা প্রিলিমিনারি কাজও করেছি। আমরা আশা করছি ঈদের পরপরই তাদের কাজ একদম ফুল সুইং হবে। অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্ট বাই ফার্স্ট উইক অফ জুলাই আর ম্যাক্সিমাম মিড জুলাই তাদের উভয়েরই পাসপোর্ট সংক্রান্ত সকল কাগজ রেডি হয়ে যাবে। সো আই থিঙ্ক ফারহান আলীর সংযোজন আমাদের সিনিয়র ন্যাশনাল টিমের, পুরুষ ভিত্তিক যে সিনিয়র ন্যাশনাল টিম আছে, সেখানে একটা অ্যামেজিং এডিশন হবে। সেপ্টেম্বর উইন্ডোতে আমাদের যে টুর্নামেন্টটা আমরা চিন্তা করছি বাংলাদেশে অর্গানাইজ করব, কিংবা আমরা কোনো একটা টুর্নামেন্ট বিদেশে যাব, বাট সেখানে ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড টু ওয়েলকাম ফারহান। বাট মোস্ট ইম্পর্টেন্টলি নভেম্বরে যে সাফ হবে ইনশাআল্লাহ, সেখানে ডেফিনেটলি উই উড লাইক টু হ্যাভ ইট। 16 বছর বয়সী রায়ানকে নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজাচ্ছে ফেডারেশন। রায়ান এখন ওকিং এফসি নামে একটি ক্লাবে আছে। ডেফিনেটলি আমাদের ইউথ টিম যেটা হবে, U17 বলেন, U20 বলেন, ডেফিনেটলি হি কুড বি এ গ্রেট এডিশন। হামজা, শমিত, ফাহমেদুল, জায়ান, কিউবা, কাজিমরা পারফর্ম করছেন ন্যাশনাল টিমে। রোনান ও ডেকলান সুলিভান খেলছেন বয়সভিত্তিক পর্যায়ে। সুলিভান ব্রাদার্সের পর বাংলার ফুটবলে যুক্ত হচ্ছেন ওয়াহিদ ব্রাদার্স। নতুন কোচ থমাস টুলির অধীনে সাফ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নটাও বড় হচ্ছে বাংলাদেশের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অতীত রেকর্ড পক্ষে থাকলেও নারী সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে বাংলাদেশকে ফেভারিট মানছেন না ডিফেন্ডার শিউলি আজিম। স্বাগতিক ভারত ও নেপালকে ট্রফি জয় রেসে এগিয়ে রাখছেন তিনি। তবে চমক দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশেরও। হ্যাট্রিক টাইটেল জয়ের স্বপ্নে নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করছেন বলেও জানান শিউলি। প্রথম লক্ষ্য ভারতের মতো মালদ্বীপের বিপক্ষেও বড় জয় পাওয়া। দেখুন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। অতীতের সাফল্য যতই উজ্জ্বল হোক, সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। টানা 2 বারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল এবার মাঠে নামছে হ্যাট্রিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। তবে বাস্তবতা বলছে এবারের সাফ মিশন মোটেও সহজ নয়।
গোয়ার ভ্যাপসা গরম বৃষ্টিতেও নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না ঋতুপর্ণারা। বাম্বুলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে এদিন 1.5 ঘন্টা অনুশীলন করেছেন আফিদা, শিউলিরা। কোচিং স্টাফরা বিশেষ গুরুত্ব দিয়েছেন ট্যাকটিক্যাল দিকগুলোর উপর। হ্যাট্রিক মিশনে এবারও বাংলাদেশের বড় বাধা ভারত। টুর্নামেন্টের শুরুর দিনই শক্তির জানান দিয়েছে স্বাগতিকরা। মালদ্বীপের বিপক্ষে 11-0 গোলের জয়ে আত্মবিশ্বাসের চূড়ায় টিম ইন্ডিয়া। সেই মালদ্বীপের বিপক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম খেলা। 31 মে ভারতের বিপক্ষে বিগ ম্যাচ। শুধু ভারতই নয়, এই গ্রুপে ছন্দে থাকা নেপালকেও কঠিন প্রতিপক্ষ মানছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে যদি একদম বাস্তবতা বলি তাহলে হট ফেভারিট নেপাল ইন্ডিয়া দুই টিম। আমরা নিজেদেরকে হট ফেভারিট ধরছি না, বাট আমরা চেষ্টা করব ট্রফি ডিফেন্ড করার জন্য যা যা করা দরকার আমরা করব। ইন্ডিয়া এবার হচ্ছে অবশ্যই ভালো টিম এবং অর্গানাইজড অনেক। তারা তাদের প্রথম ম্যাচ শেষ করেছে ভালোভাবেই এবং আমাদের চেষ্টা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ আমরা চেষ্টা করব ভালোভাবে শেষ করার। এশিয়ান গেমসের অভিজ্ঞতা, থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প। বাংলাদেশ দলের পরিবেশও এখন বেশ ভালো, নেই কোনো ইনজুরির শঙ্কাও। তবে পিটার বাটলারের দলকে বিপাকে ফেলেছে আয়োজকদের সিদ্ধান্ত। টিম হোটেল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে প্র্যাকটিস গ্রাউন্ড। এছাড়া সেই মাঠের মান নিয়েও রয়েছে প্রশ্ন। এখানকার মাঠ একটু খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। থাইল্যান্ডে হচ্ছে আমরা যে ওয়েদারে প্র্যাকটিস করেছিলাম এটাও সিমিলার, ভালোই হয়েছে আমাদের এই কয়েকদিনের প্র্যাকটিস। এদিন মাঠের অনুশীলনের পাশাপাশি জিম সেশনও করেছে বাংলাদেশ দল। সাফ মিশনে নামার আগে আর একদিন অনুশীলনের সুযোগ পাবে মারিয়া মান্ডার দল। তামিম হোসেন, সময় সংবাদ। তিওয়ানার ইরান জাতীয় দলের নিরাপত্তায় কোনো ঘাটতি হবে না এবং তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেক্সিকো প্রশাসন। রাজনীতি খেলাধুলার বাইরে রাখা উচিত উল্লেখ করে তিওয়ানার মেয়র জানান, শুধু ইরান নয়, অনুশীলন কিংবা অবস্থানের জন্য সবার ক্ষেত্রেই একই কৌশল অবলম্বন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক বৈরিতার জন্যই আসন্ন বিশ্বকাপে অন্যতম আলোচিত দল ইরান। ইউএসের সঙ্গে বাজে সম্পর্কের কারণে মাঠের বাইরের পরিস্থিতি বদলে দিয়েছে তাদের বিশ্বকাপ পরিকল্পনা। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে বেস ক্যাম্প করার সিদ্ধান্ত থেকে সরে এসে এখন মেক্সিকোর তিওয়ানায় আস্তানা গাড়বে ইরান। মূলত মার্কিন ভিসা প্রাপ্তির বিষয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান। তাছাড়া সেখানে নিরাপত্তা শঙ্কার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী তিওয়ানাকেই নিরাপদ মনে করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। তাছাড়াও মেক্সিকো অধীর আগ্রহে অপেক্ষায় আছে ইরানকে বরণ করে নেয়ার জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান রাজনৈতিক সম্পর্ক ভালো না থাকলেও ইরান জাতীয় দলকে আমরা স্বাগত জানাতে প্রস্তুত। মেক্সিকো এমন একটি জাতীয় দলকে স্বাগত জানাচ্ছে যাদের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে খেলাধুলাকে রাজনৈতিক বিষয় থেকে আলাদা রাখা উচিত। ইরানিয়ানরা এখানে যেমন স্বাগত, তেমনি অন্য দেশগুলোর জাতীয় দলের জন্য আমাদের একই অবস্থান। তবে মজার বিষয় হলো যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে ইরান বেস ক্যাম্প করলেও তাদের ম্যাচ গিয়ে খেলতে হবে মার্কিন মুলুকেই, যার দুটো অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। যদিও সেটা নিয়ে ভাবছেন ইরান, নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বিষয় ছেড়ে দিয়েছে ফিফার উপর। আর তিওয়ানার পরিস্থিতি নিয়েও করেছে সন্তুষ্টি প্রকাশ। নিরাপত্তা ইস্যুতে আমরা আগে থেকেই রাজ্য সরকার ও গভর্নরের সঙ্গে বৈঠক করেছি। বিশ্বকাপ চলাকালে কোনো দল যদিও তিওয়ানায় অনুশীলন করে বা অবস্থান নেয়, সেটি নিশ্চিত হওয়ার আগেই নিরাপত্তা নিয়ে পরিকল্পনা করা হয়েছিল। রাজ্য সরকার ও ফেডারেল কর্তৃপক্ষের সমন্বয়ে এমন একটি কৌশল তৈরি করা হয়েছে যাতে পর্যটক এবং সেখানে অবস্থান করা জাতীয় দল সর্বোচ্চ নিরাপত্তা পায়। এর আগে গেল মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, বিশ্বকাপে অংশ নিতে ইরানকে স্বাগত জানানো হবে, তবে নিরাপত্তার স্বার্থে এখানে তাদের দীর্ঘ সময় অবস্থান করাটা ঠিক হবে না। তার এই মন্তব্যের পরই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় ইরান, যদিও তাতে কর্ণপাত করেনি ফিফা। এস এম ইকবাল, সময় সংবাদ। 2026 বিশ্বকাপেও শিরোপা জিততে চায় আর্জেন্টিনা। ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার পর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে চায় আলবিসেলেস্তেরা। ফিফাকে দেয়া সাক্ষাৎকারে এমন স্বপ্নের কথাই তুলে ধরেছেন দলটির আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ সদস্য হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন 26 বছর বয়সী এই ফরওয়ার্ড। মেসির সঙ্গে খেলা নিয়ে রোমাঞ্চিত আলভারেজ তার প্রত্যাশা এবারও পুরো দলকে এক করে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দেবেন মেসি। কাতার
বিশ্বকাপের আগে পাহাড় সমান চাপ ছিল আর্জেন্টিনার ওপর। কোপা আমেরিকার শিরোপা জয় করা মেসি বিশ্বকাপ জয় করতে না পারায় প্রতিনিয়ত সে সময় সইতে হয়েছিল সমালোচনা। তবে মরুর বুকে ঝড় তুলে সব সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন বিশ্বকাপ জয়ের রূপকার। 2022 বিশ্বকাপ বদলে দিয়েছিল আরও একজনের ক্যারিয়ার, তিনি হুলিয়ান আলভারেজ। কাতার বিশ্বকাপে আলভারেজ ছিলেন ব্যাকআপ ফুটবলার। আগের বছর কোপা জয়ে বড় ভূমিকা রাখা লাউতারো মার্তিনেজ তখন স্ক্যালোনির আক্রমণ ভাগের মূল ভরসা। সুযোগ না পাওয়ায় তাকে কাটাতে হতো সাইড বেঞ্চে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে বড় ধাক্কা দেয় সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটির কাছে হারের পর মেক্সিকো ম্যাচে সাবস্টিটিউট হিসেবে সুযোগ পেয়েছিলেন আলভারেজ। গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই দেখান ঝলক। গোল করে আর্জেন্টিনাকে নিয়ে যান পরের রাউন্ডে। এরপর আলবিসেলেস্তেদের নির্ভরতার প্রতীকে রূপ নেন আলভারেজ। ক্লাব ফুটবলেও সফল 26 বছর বয়স। রিভার প্লেটের একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার ম্যানচেস্টার সিটির পর অ্যাটলেটিকো মাদ্রিদেও নিজেকে প্রমাণ করেছেন। 2026 বিশ্বকাপের আগে স্মৃতিকাতর আলভারেজ। গত বিশ্বকাপে 4 গোল করা এই ফুটবলার এবারও চান বিশ্বকাপে আলো ছড়াতে। যে গ্রুপে এবার বর্তমান চ্যাম্পিয়নরা লড়বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে। বিশ্বকাপের আগে ফিফাকে দেয়া সাক্ষাৎকারে নিজের স্বপ্নের কথা জানান আক্রমণ ভাগের এই তারকা। জানান বিশ্বকাপে এবারও আর্জেন্টিনার লক্ষ্য শিরোপা। এবারের বিশ্বকাপ 48 দলের, তাই ভালো করাটা চ্যালেঞ্জিং হবে। তবে আমরা সবসময় চ্যাম্পিয়ন হতে চাই, আমরা ফাইনালে যেতে চাই। জানি আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে এবং জয় পরাজয় সামান্য ব্যবধানে নির্ধারণ হতে পারে, কিন্তু আমরা যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুত থাকবো এবং ধাপে ধাপে এগোবো। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপে যাওয়া এক কথায় অসাধারণ। অবশ্যই আমরা ট্রফি নিজেদের কাছে রাখতে চাই এবং আমাদের দেশের মানুষকে আবারও আনন্দে ভাসাতে চাই। আমার নিজের জায়গা থেকেও সেরাটা দিয়ে বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চাই। মেসির শেষ বিশ্বকাপ নিয়েও রোমাঞ্চিত আলভারেজ। লিওনেল মেসির সঙ্গে খেলতে পারা সম্মানের। বয়সের কারণে এটা হতে পারে তার শেষ বিশ্বকাপ। দিন শেষে সিদ্ধান্তটা তার। সমর্থকদের মাঝে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তিনি খেলবেন কি খেলবেন না এটা তার সিদ্ধান্ত। তবে আশা করছি মেসি আবারও বিশ্বকাপে দেশকে শিরোপা উপহার দেবেন। কোপা আমেরিকার পর টানা 2 বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনার হয়ে ইতিহাস গড়তে চান আলভারেজ। পারভিন আক্তার, সময় সংবাদ। ব্রাজিলের আইকনিক 10 নম্বর জার্সি নেইমার জুনিয়রের গায়ে দেখতে চান ভিনিসিয়াস জুনিয়র। লম্বা সময় পর দলে ফেরা নেইমারের জার্সি নম্বর নিয়ে যখন নতুন করে আলোচনা শুরু হয়েছে, তখনই দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানান ভিনি। সেই সঙ্গে যে কোনো নম্বরের জার্সি পরেই সেলেসাওদের হয়ে খেলতে রাজি রিয়াল মাদ্রিদ তারকা। ব্রাজিলিয়ান সমর্থকদের প্রত্যাশা পূরণ করে নেইমার জুনিয়রকে রেখেই বিশ্বকাপের একাদশ ঘোষণা করেছিলেন কোচ কার্লো আনচেলোত্তি। আর দলে নেইমারের অন্তর্ভুক্তিতে নতুন করে মধুর সমস্যায় পড়েছেন ইতালিয়ান কোচ। ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে আইকনিক জার্সি নম্বর 10। এই জার্সি শুধু একটা সংখ্যা নয়, এটা দলের প্রতি দায়িত্ব, ঐতিহ্য ও মর্যাদারও প্রতীক। এই 10 নম্বর জার্সি পরে যুগে যুগে মাঠ মাতিয়েছেন সেলেসাওদের সব সেরা ফুটবলাররা। পেলে থেকে জিকো, রোনালদিনহো, কাকারা এই 10 নম্বর জার্সি গায়ে জড়িয়ে আরো বেশি আইকনিক করে তুলেছে। 2013 সালে প্রথম ব্রাজিলের নম্বর 10 জার্সি গায়ে জড়ান নেইমার। এরপর লম্বা সময় ধরে ব্রাজিলের এই জার্সি ছিল তার দখলে। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে চোটে পড়ে মাঠের বাইরে চলে যান নেইমার। এরপর থেকে সেলেসাওদের আইকনিক নাম্বার 10 জার্সি কখনো গায়ে চাপিয়েছেন রাফিনিয়া, আবার কখনো উঠেছে ভিনিসিয়াস জুনিয়রের গায়ে। জাতীয় দলে নেইমার আবার ফেরায় নতুন করে আলোচনায় ব্রাজিলের 10 নম্বর জার্সি। কার হাতে এই জার্সি তুলে দেবেন কোচ কার্লো আনচেলোত্তি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। গুঞ্জন উঠেছে নেইমার নন, ভিনিই পেতে যাচ্ছেন সেলেসাওদের 10 নম্বর জার্সি। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা নিজেই। ব্রাজিলিয়ান একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভিনি জানান 10 নম্বর জার্সি থাকবে নেইমারের গায়ে। এই 10 নম্বর জার্সি আমার কাছে বিশেষ কিছু নয়, বরং আমি চাই এই আইকনিক 10 নম্বর জার্সি নেইমারের গায়ে উঠুক, কারণ সেটার প্রাপ্য। আমি এখনো জানি না আমার জার্সি নম্বর কি হবে। আমি যে কোনো জার্সিতে খেলতে প্রস্তুত। তবে 10 নম্বর জার্সি পেলে এবার নতুন রেকর্ড গড়বেন নেইমার। ব্রাজিলের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে টানা 4 বিশ্বকাপে এই আইকনিক জার্সি গায়ে দিয়ে কীর্তি গড়বেন নেইমার জুনিয়র। ছাড়িয়ে যাবেন সেলেসাওদের কিংবদন্তি পেলেকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বরফ আর আইস হকির দেশে বসছে ফিফা বিশ্বকাপ আসর। ফুটবলের জাদুকরি ছোঁয়ায় বদলে যাচ্ছে চেনা সমীকরণ। আর মাত্র 17 দিন পর মাঠের লড়াই, কিন্তু তার আগে বিশ্ব জয়ের সেই সোনালি ট্রফি এখন টরন্টোয়।
যে ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন দেখেন বিশ্বের কোটি কোটি ফুটবলার। তার চোখের সামনে দেখে আবেগে ভাসছেন কানাডিয়ানরা। শহর জুড়ে এখন শুধুই বিশ্বকাপের অপেক্ষা। 2, 1 যে ট্রফির গায়ে মিশে আছে পেলে, ম্যারাডোনা এবং মেসির বিশ্বজয়ের গল্প, সেই 18 ক্যারেট খাঁটি সোনার ফিফা বিশ্বকাপ ট্রফি এখন কানাডার টরেন্টোয়। ট্রফিটি টরেন্টোতে আসার পর থেকেই চারপাশের বাতাসে ছড়িয়ে আছে অদ্ভুত এক শিহরণ। আইস হকির দেশে ফুটবল নিয়ে এসেছে এক নতুন জোয়ার। বিশ্বকাপ ট্রফি ট্যুরের শেষ স্টপেজ এই টরন্টো। এর মধ্য দিয়েই শেষ হচ্ছে ফিফার 30 দেশ, 75 স্টপেজ আর 150 দিনের রূপকথা। কানাডাতে এই সোনালী ট্রফির পর্দা উঠাতে ডাক পড়েছিল ইতালির 2006 বিশ্বকাপ জয়ী কিংবদন্তি আলেসান্দ্রো নেস্তার। তার হাত ধরে যখন ট্রফিটা সামনে এলো, উপস্থিত হাজারো ভক্তের চোখ তখন চকচক করে উঠেছিল এক পরম প্রাপ্তির আনন্দে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি নিজেই এখন মহোৎসবের একটা অংশ। এটা আমাকে অন্যরকম রোমাঞ্চিত করছে। এই সুন্দর বিশ্বকাপ উদযাপন করতে আগামী 19 জুলাই পর্যন্ত আমি সব জায়গায় যাব। বিশ্বকাপের এই ট্রফিটা কেবল একটা ভাস্কর্য নয়, এটা কোটি মানুষের আবেগ আর স্বপ্নের প্রতীক। ট্রফির সঙ্গে একটা মুহূর্ত ফ্রেমবন্দি করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন শত শত সমর্থক। এই আনন্দের দিনে কেউ কেউ কাছ থেকে ছুটি নিয়ে চলে এসেছিলেন কেবল ফুটবলের প্রতি ভালোবাসার টানে। আপনি বিশ্বাস করতে পারবেন না, এটা অবিশ্বাস্য। আমি এখনো ঘোরের মধ্যে আছি, কারণ আজকের দিনটার জন্য আমি অফিস থেকে ছুটি নিয়েছি। আজ কাজের কোনো চিন্তা নেই। আজ আমার পুরোটা জুড়ে শুধু বিশ্বকাপ। ভ্যাঙ্কুভার, ক্যালগেরি, উইনিপেগ, মন্ট্রিয়াল এবং হ্যালিফ্যাক্স হয়ে অটোয়াতে প্রধানমন্ত্রীর হাত ঘুরে ট্রফিটি তার শেষ গন্তব্য টরন্টোয়। মোট 13,500 জন ভাগ্যবান দর্শক বিনামূল্যে টিকিট পেয়ে 2 দিন ব্যাপী এই প্রদর্শনীতে ট্রফি দেখার সুযোগ পেলেন। আমরা সত্যি খুব ভাগ্যবান যে ঘরের মাঠে বিশ্বকাপ দেখতে পাচ্ছি। একজন কানাডিয়ান হিসেবে এটা অত্যন্ত গর্বের। কাতার বিশ্বকাপ তো দেখলাম, তবে এবার আশা করি নিজেদের মাটিতে আমাদের দল আরো ভালো কিছু করবে। বরফের দেশের মানুষগুলো এবার মেতে উঠতে যাচ্ছে গ্রীষ্মের ফুটবল উত্তাপে। আর মাত্র কটা দিন, তারপর রেফারি যখন বাঁশি বাজাবেন, তখন শুধু টরন্টো নয়, পুরো কানাডাই কাঁপবে ফুটবল জোরে। বিশ্বজয়ের স্বপ্নটা এখন আর দূর পাহাড়ের গল্প নয়, তা এখন টরন্টোর নিজের ঘরের উঠোনে। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। ফিফা ফুটবল বিশ্বকাপ ঘিরে মেক্সিকো সিটিতে এখন উৎসবের আমেজ। তবে এবার মাঠের খেলার আগেই মাঠের বাইরের এক শিল্পকর্মে বিশ্ব রেকর্ড গড়ল উত্তর আমেরিকার এই দেশটি। মেক্সিকো সিটির গুস্তাভো এ মাদেরো বা বড়তে উন্মোচন করা হয়েছে 200 বর্গমিটারের এক বিশাল মুরাল। স্প্রে পেইন্টের চেনা পথ মারিয়ে সম্পূর্ণ তুলির ছোঁয়ায় আঁকা এই শিল্পকর্মটি ইতোমধ্যেই নাম লিখিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। বিশ্বকাপের বল গড়াতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগেই ফুটবল আর শিল্পের এক অপূর্ব জুটিতে মেতে উঠেছে মেক্সিকো সিটি। সাধারণ কোনো ক্যানভাসে নয়, আস্ত একটা দেয়ালি হয়ে উঠেছে মেক্সিকোর ফুটবল ইতিহাসের জীবন্ত দলিল। এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন করা হলো 200 বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এক ঐতিহাসিক মুরাল। ফুটবলের বিবর্তন, পুরানো ধাঁচের লেজ দেয়া বুট থেকে শুরু করে আজকের আধুনিক জার্সি, সবই উঠে এসেছে এই রংতুলির ক্যানভাসে। সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে মেক্সিকোর ঐতিহ্যবাহী ব্যাসিলিকা অব গুয়াদালুপে কিংবা অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্সের মতো চেনা ল্যান্ডমার্কগুলো। তবে এই মুরালের আসল চমক লুকিয়ে আছে এর আকার প্রথাগত ধরনে। শুরু থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম, স্ট্রিট আর্টে সাধারণত যে স্প্রে পেইন্ট ব্যবহার করা হয়, আমরা সেই চেনা পথে হাঁটবো না। আমরা বেছে নিয়েছি একদম ঐতিহ্যবাহী রং আর তুলি। আর ঠিক এই কারণে এটি গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে, কারণ এটি তুলি দিয়ে আঁকা বিশ্বের সবচেয়ে বড় দেয়াল চিত্র। শিল্পীর হাতের জাদুতে পাওয়া এই বিশ্ব রেকর্ডের সনদ যখন তুলে দেয়া হলো, তখন মেক্সিকো সিটির বাতাসে শুধুই ফুটবলের জয়গান। কিংবদন্তি মেক্সিকান স্ট্রাইকার কাউতেমোক ব্লাঙ্কো কিংবা ফ্রান্সিসকো কিকিং ফনসেকাদের উপস্থিতি সাধারণ মানুষের উচ্ছ্বাসকে বাড়িয়ে দেয় বহু গুণ। স্থানীয়দের ভাষ্য, এই আয়োজন কেবল ফুটবল উৎসবের অংশ নয়, বরং সংকটে থাকা শহরের বুকে এক পশলা স্বস্তির বৃষ্টি।
রঙের এই বিস্ফোরণ কিন্তু শুধু ফুটবলের জন্য নয়, আমাদের চিত্রশিল্পী, ভাস্কর আর নাগরিক সমাজ মিলে শহরের রূপটা কিভাবে বদলে দিতে পারে এটি তারই একটি চমৎকার সূচনা। আমাদের শহরে এখনো অনেক সংকট আছে, জরুরি অনেক সমস্যা আছে, তবে আমি বিশ্বাস করি সংস্কৃতি আর খেলাধুলাই পারে মানুষের মনে নতুন আশা জাগাতে। আসন্ন জুনে উত্তর আমেরিকা জুড়ে শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের মহাযজ্ঞ। মেক্সিকো সিটিও সাজছে একাধিক ম্যাচ আয়োজনের গুরু দায়িত্বে। মাঠের লড়াইয়ে মেক্সিকো কত দূর যাবে তা সময়ই বলে দেবে। তবে মাঠের বাইরের এই শিল্পকলা দিয়ে বিশ্বমঞ্চে মেক্সিকানরা যে নিজেদের এক আলাদা জায়গা করে নিল তা হলফ করেই বলা যায়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। জমকালো আয়োজনে পেপ গার্দিওলাকে বিদায় জানালো ম্যানচেস্টার সিটি। ছাদখোলা বাসে এ মৌসুমে জয় করা এফএ কাপ ও কারাবাও কাপের শিরোপা উদযাপন করেছে সিটিজেনরা। এক যুগে গার্দিওলার অধীনে জয় করা ট্রফিগুলো নিয়ে বিশেষ আয়োজনে রাখা হয় সংবর্ধনা অনুষ্ঠানে। প্রিয় শিষ্যরা মঞ্চে হাজির হন তার সিটির হয়ে জয় করা 20 ট্রফি নিয়ে। বিশেষ আয়োজনে ছিলেন পরিবারের সদস্যরাও। বিদায় বেলায় এমন সংবর্ধনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন এই কোচ। আগামীতেও ম্যানচেস্টার সিটির সাফল্য যাত্রা অব্যাহত থাকবে এমনটাই আশা তার। ইংল্যান্ডের ম্যানচেস্টারে বিদায়ের করুণ সুর। তবে এ বিদায় কষ্টের হলেও সেখানে মিশে আছে হৃদয় উজাড় করা ভালোবাসা। ছাদখোলা বাসে সবার মধ্যমণি পেপ গার্দিওলা। ম্যানচেস্টারের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, তবে তা বাধা হয়নি গার্দিওলার বিদায়ী শোভাযাত্রায়। চারদিকে আকাশী সাদার ঢল, রাস্তার দুধারে হাজার হাজার সমর্থক, চোখে অশ্রু, হৃদয়ে ভালোবাসা। প্রিয় গুরুকে ছাদখোলা বাসে আগলে রাখলেন রদ্রি হল্যান্ডরা। সাদা টি শার্টে শিষ্যদের সঙ্গে শিশুর মতোই আনন্দে মেতে উঠলেন পেপ গার্দিওলা। 2016 সালে টাক মাথার হাস্যোজ্জ্বল এই ভদ্রলোক যখন এতিহাদে পা রেখেছিলেন তখন তার মাথায় ছিল পাহাড় সমান চাপ। জার্মানি ও স্পেনের লিগে একাধিক সাফল্য পেলেও ইংল্যান্ডের চাপ কতটা সামাল দিতে পারবেন সে চ্যালেঞ্জ ছিল তার সামনে। তবে স্প্যানিশ কোচ সবকিছু সামাল দিয়েছেন দৃঢ়তার সঙ্গে। ম্যানচেস্টার সিটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ তিনি, তাই তো সমর্থকদের চোখে মুখে ছিল কৃতজ্ঞতা। বীরের মতোই যে ক্লাব ছাড়ছেন তিনি। এ মৌসুমে লিগ না জিতলেও এফএ কাপ ও ক্যারাবাও কাপ জয়েও সন্তুষ্ট সমর্থকরা। ট্রফি প্যারেডের পর বিদায়ী সংবর্ধনায় গার্দিওলার জন্য ছিল আরও বড় চমক। কো-অপ লাইভ অ্যারেনায় রাজস্বিক সংবর্ধনার আয়োজনে হাজির হন 17,000 দর্শক। এক দর্শকে ম্যানচেস্টার সিটিকে উপহার দিয়েছেন 6 বার প্রিমিয়ার লিগের স্বাদ। ট্রফি শোকেসে যোগ করেছেন চ্যাম্পিয়ন্স লিগ 1টি, এফএ কাপ 3টি, লিগ কাপের শিরোপা 5টি। একবার ফিফা ক্লাব বিশ্বকাপ সহ কমিউনিটি শিল্ড জিতেছেন 3টি। এক যুগে তার অর্জনের ট্রফিগুলো নিয়ে বিশেষ আয়োজন রাখা হয় সংবর্ধনা অনুষ্ঠানে। সিটির সাবেক অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ ভিনসেন্ট কোম্পানি, ফার্নান্দিনহো, রদ্রি, জ্যাক গ্রেলিশ, হল্যান্ড সহ পেপ গার্দিওলার প্রিয় ছাত্ররা একে একে হাজির হন তার অধীনে জয় করা ট্রফিগুলো নিয়ে। সাবেক ও বর্তমান তারাদের হাতে বাড়তি রং ছড়ান গার্দিওলার 3 সন্তান মারিয়া, মারিওস ও ভ্যালেন্তিনা। যোগ দেন বাবার সাফল্য উদযাপনের মিছিলে। প্রিয় ফুটবলার ও সন্তানদের ট্রফি নিয়ে এ উদযাপন ও ভালোবাসায় মুগ্ধ গার্দিওলা। সবার পরনেই ছিল পেপ লেখা জ্যাকেট। বিদায় বেলায় ক্লাবের চেয়ারম্যান খালদুন আল মোবারক সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পেপ। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ক্লাবের চেয়ারম্যানকে ধন্যবাদ এমন বিদায়ী আয়োজনের জন্য। ম্যানচেস্টার সিটি আমার হৃদয়ে সারা জীবন থাকবে। আমি যেখানেই যাই না কেন, সিটি আমার ভালোবাসা, আমার সন্তানের মতো। সমর্থকদের ধন্যবাদ জানাই, তাদের ছাড়া সাফল্য পাওয়া সম্ভব নয়। আশা করছি সিটির এই যাত্রা অব্যাহত থাকবে। 55 বছর বয়সী কোচ এখনো তার পরবর্তী ঠিকানা সম্পর্কে কিছুই জানাননি। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্রিকেট বোর্ডে রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি থাকলে লাভ হবে ক্রিকেটের, মন্তব্য পরিচালক পদপ্রার্থী ডক্টর শামীমের। নির্বাচন ঘিরে সমালোচনাকেও অযৌক্তিক বলে দাবি। বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন ইংলিশ ক্লাব ফুলহ্যামের উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। সেপ্টেম্বর উইন্ডোতেই জাতীয় দলে অভিষেকের আশা। ফারহান আলী ওয়াহিদ এবং একই সাথে তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ। So both the brothers, alhamdulillah, have accepted to play with us, play for Bangladesh.
এবং নারী সাফে বাংলাদেশকে ফেভারিট মানছেন না ডিফেন্ডার শিউলি আজিম। স্বাগতিক ভারত সহ এগিয়ে রাখছেন নেপালকে। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয়ের লক্ষ্য। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাজিদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।